নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন প্যাট্রিক কোয়েন্টিনের লেখা কাহিনী দ্য প্লাস্টার ক্যাট। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1946 সালে মিস্ট্রি বুক পত্রিকায়। আজকের গল্পটি লিউটেন্যান্ট টিমোথি ট্র্যান্ট সিরিজের অন্তর্ভুক্ত। টিমোথি ট্র্যান্টের যিনি জনক অর্থাৎ প্যাট্রিক কোয়েন্টিন, সেটা কিন্তু লেখকের একটি ছদ্মনাম। আসলে টিমোথি ট্র্যান্টের গল্পগুলো মোট দুজন লেখক মিলে লিখতেন, রিচার্ড ওয়েব এবং হিউ হুইলার। আজকের এই গল্পটি স্বর্ণযুগের গোয়েন্দা গল্পের একটি বিশিষ্ট উদাহরণ। রহস্য গল্পের ভক্ত হলে এই গল্পটি আপনার ভালো লাগতে বাধ্য। গল্প শুনে নিজের মতামত জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, প্যাট্রিক কোয়েন্টিনের লেখা কাহিনী দ্য প্লাস্টার ক্যাট। মার্ডার স্কোয়াডের পুলিশ লেফটেন্যান্ট টিমোথি ট্র্যান্ট নিউ ইয়র্কের পার্ক আর 18th স্ট্রিটের মোড়ে নিজের গাড়িটা দাঁড় করালো। সে এখানে এসেছে ডাক্তার স্যান্ডার্সকে তুলে নেওয়ার জন্য। ঘড়িতে তখন সকাল 7টা, আর ট্র্যান্ট খুব ভালো করেই জানে যে এই বদমেজাজি ডাক্তার এই 7 সকালে সাংঘাতিক ক্ষেপে থাকবেন। কি চমৎকার! বেটেখাটো গড়নের পুলিশ ডাক্তার নিজের মেডিকেল ব্যাগটা গাড়ির ভেতরে ছুড়ে দিয়ে ট্র্যান্টের পাশে এসে বসলেন। তোমার এই খুনিগুলো কি দিনের বেলায় একটু স্বাভাবিক সময়ে খুন খারাপি করতে পারে না? গাড়ি স্টার্ট দিতে দিতে ট্র্যান্ট হাসল। এটা কোনো খুন নয়। ওরা আমাকে বলল রাস্কিন স্কুল ফর গার্লসে নাকি একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? ডক স্যান্ডার্স নিজের রুমালে সশব্দে নাক ঝাড়লেন। আমরা হোমিসাইড স্কোয়াডের লোক, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নই। আশা করি তুমি ওদের সে কথা বলে দিয়েছ। শহরের উপরের দিকে গাড়ি চালাতে চালাতে ট্র্যান্ট বলল, আমার প্রিয় ডাক্তার, রাস্কিন স্কুলের মুখের ওপর কথা বলা যায় না। ওটা এই শহরের সবচেয়ে অভিজাত, সবচেয়ে নাক উঁচু। স্যান্ডার্স বিরক্ত হয়ে মাঝপথেই বলে উঠলেন, আর একটা সামান্য দুর্ঘটনার জন্য এত সকালে আমাকে ঘুম থেকে টেনে তুলেছে। দুর্ঘটনার শিকার হওয়া মেয়েটি কিন্তু অত্যন্ত ধনী এবং গুরুত্বপূর্ণ পরিবারের। এ কথাটা জানলে হয়তো আপনার একটু ভালো লাগবে। মেয়েটির নাম ম্যাডেলিন উইন্টার্স, অ্যাম্বাসেডর উইন্টার্সের মেয়ে, যিনি ইউরোপে বসে আমাদের দেশের হয়ে সবটা সামলাচ্ছেন। ক্যানেথ উইন্টার্সের মেয়ে? এ তো একেবারে খবরের কাগজের প্রথম পাতার খবর হবে। না, হবে না। কোনো প্রথম পাতা নয়, কোনো খবরও নয়। আর মনে রাখবেন, বড় বড় নামজাদা পরিবারেও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু মেয়েটা কি মারা গেছে? হ্যাঁ, মনে হচ্ছে গত রাতে স্কুলে একটা নাচের আসর ছিল, সম্ভবত গ্র্যাজুয়েশন ড্যান্স। ম্যাডেলিন উইন্টার্স ওখানেই থাকতো। নাচের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। আজ খুব ভোরে তারা তাকে খুঁজে পায়। স্কুলের প্রধান মিস রাস্কিন ডাক্তার হার্লান গ্রেভসকে ডেকে পাঠান। ডাক্তার গ্রেভস? স্যান্ডার্স এবার আরও বেশি অবাক হলেন। গ্রেভস তো এই দেশের সবচেয়ে নামকরা ব্রেন স্পেশালিস্ট বা নিউরোলজিস্ট। আমরা তো দেখছি একেবারে উঁচু মহলে ঢুকে পড়েছি। আমার মনে হয় সেই কারণেই ওরা তোমাকে ডেকেছে। টিমোথি ট্র্যান্ট, মার্ডার স্কোয়াডের সবচেয়ে কেতাদুরস্ত অফিসার, বড় লোকদের অপরাধ সামলাতে যার জুড়ি মেলা ভার। টিমোথি শুধু একটু হাসল। যেদিন থেকে সে পুলিশে যোগ দিয়েছে সেদিন থেকে লোকজনের এই খোঁটা শুনে আসতে হচ্ছে তাকে। বিশাল আর আকর্ষণীয় লোহার গেট দিয়ে গাড়ি ঢোকাতে ঢোকাতে সে বলল, যাই হোক, আমরা পৌঁছে গেছি। দ্য রাস্কিন স্কুল ফর গার্লস একটা বিশাল অপূর্ব সুন্দর ইমারত। চারিদিকে ছিমছাম আর পরিপাটি লন। নিউ ইয়র্কের এক অত্যন্ত অভিজাত এলাকায় এর অবস্থান। বৈপরীত্যের প্রতি টিমোথি ট্র্যান্টের বরাবরই একটা অদ্ভুত আকর্ষণ ছিল। সে ওকালতির পেশা ছেড়ে পুলিশে যোগ দেয় একটাই কারণে, অপরাধ জগতের এই রহস্য আর বৈপরীত্য তার খুব ভালো লাগত। ম্যাডেলিন উইন্টার্সের মৃত্যু সম্পর্কে সে খুব সামান্যই জানে, তবু এর মধ্যেই সে একটা অদ্ভুত খটকা টের পাচ্ছিল। একজন নামজাদা মানুষের মেয়ে এমন একটা জায়গায় মারা গেল যে জায়গাটার একটা গির্জার মতোই সুরক্ষিত আর নিরাপদ হওয়ার কথা। ব্যাপারটা ভীষণ অস্বাভাবিক।
মূল ভবনের কাছের ঘাসের লনে একটা বড় কাপড়ের শামিয়ানা টাঙানো ছিল। নাচের আসরটা বাইরেই বসেছিল নিশ্চয়ই। ওটার পাশ দিয়ে যাওয়ার সময় ট্র্যান্ট খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকায়। পার্টির পরদিন সকালে একটা শামিয়ানাকে দেখতে এমনিতেই একটু বিষণ্ণ লাগে, কিন্তু ট্র্যান্ট, যে কিনা নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করতে ভালোবাসে, তার কাছে এই শামিয়ানাটাকে একটু ভীতিকর আর অন্ধকার মনে হলো। পরিপাটি পোশাকের এক পরিচারিকা দরজা খোলে। জি স্যার, মিস রাস্কিন আপনাদের জন্যই অপেক্ষা করছেন। সে ট্র্যান্ট আর ডক স্যান্ডার্সকে একটা চওড়া করিডোর পার করে বড় আলো ঝলমলে একটা অফিসে নিয়ে যায়। ডেস্কের ওপাশ থেকে এক ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানালেন। আপনারা এসেছেন দেখে ভালো লাগছে। তিনি টিমোথির দিকে দৃঢ়ভাবে হাত বাড়িয়ে দিলেন। আপনি নিশ্চয়ই লেফটেন্যান্ট ট্র্যান্ট। আমরা যখন পুলিশ ডাকার সিদ্ধান্ত নিই তখন ডাক্তার গ্রেভস বিশেষ করে আপনার কথাই বলেছিলেন। তিনি ওপরে ম্যাডেলিনের কাছে অপেক্ষা করছেন। উপরে ওঠার সময় টিমোথি মিস কনস্ট্যান্স রাস্কিনকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। তার চেহারায় একটা অদ্ভুত দৃঢ়তা রয়েছে। চেহারাটাকে ঠিক সুন্দরী বলা যায় না, কিন্তু বেশ স্নিগ্ধ আর শান্ত একটা ব্যাপার আছে। তাকে দেখলে এমন একজন নারী বলে মনে হয় যিনি জানেন জীবনে তিনি কি চান এবং তা কিভাবে পেতে হয়। পাশাপাশি এটাও জানেন যে তা পাওয়ার জন্য কি মূল্য চোকাতে হয়। বয়স্ক শিক্ষিকাদের মতো কোনো সাদামাটা পুরনো ধাঁচের পোশাক তিনি পরেননি, বরং তার পরনে ছিল অত্যন্ত রুচিশীল কেতাদুরস্ত পোশাক। আর তার বয়স লুকোনো মুখের চারধারে উজ্জ্বল সাদা চুলগুলো নিখুঁতভাবে সেট করা। ম্যাডেলিন ওর নিজের ঘরেই আছে। মিস রাস্কিন তাদের একটা অত্যন্ত মেয়েলি শোবার ঘরে নিয়ে গেলেন, যেটার পরতে পরতে বোকা বোকা গোলাপি রঙের ছোঁয়া। মিস রাস্কিন ডাক্তার হারল্যান গ্রেভসের সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। ডক স্যান্ডার্স অভিবাদন জানালে এই বিখ্যাত চিকিৎসক শুধু মাথা নেড়ে সায় দিলেন। তারপর ট্র্যান্টের দিকে তার গাঢ় ক্লান্ত চোখ দুটো তুলে তাকালেন। তোমার বাবা আমার পুরনো বন্ধু ট্র্যান্ট, একজন দারুণ চিকিৎসক। তিনি একটু থামলেন, তারপর বেশ নার্ভাসভাবে বললেন, আমি মিস রাস্কিনকে বলেছিলাম তোমাকে ডাকতে। মিস রাস্কিনের বিশ্বাস ম্যাডেলিনের মৃত্যুটা একটা দুর্ঘটনা মাত্র, আর আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমি এই মুহূর্তেই ডেথ সার্টিফিকেটে সই করতে প্রস্তুত, কিন্তু কিন্তু আমি জানি এমন ঘটনা ঘটলে পুলিশকে খবর দেওয়াটাই নিয়ম। ডাক্তার গ্রেভস কোনায় রাখা গোলাপি আচ্ছাদনে মোড়া বিছানাটার দিকে ফিরলেন। টিমোথি আর ডক স্যান্ডার্স এগিয়ে যায় এবং টিমোথি এই প্রথম ম্যাডেলিন উইন্টার্সকে দেখল। অন্যান্য পুলিশ অফিসারদের মতো টিমোথি কখনোই মৃতদেহ দেখার ব্যাপারে পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারেনি, বিশেষ করে মৃতদেহটি যদি কোনো রূপসী তরুণীর হয়। আর বিছানায় শুয়ে থাকা ম্যাডেলিন উইন্টার্সকে সত্যি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। পরনে সাদা সিল্কের পার্টি ড্রেস, আর বালিশের ওপর এলিয়ে থাকা তার লালচে বাদামি চুলগুলো যেন চকচক করছিল। ডাক্তার গ্রেভস বললেন, মিস রাস্কিন ওকে খুঁজে পান, তাই আমার মনে হয় মিস রাস্কিন নিজেই আপনাকে ঘটনাটা খুলে বললে ভালো করবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে ওকে গ্যারেজের ভেতর পাওয়া যায়। তখন গাড়ির ইঞ্জিনটা চালু ছিল। গাড়ির বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইডের কারণেই যে ওর মৃত্যু হয়েছে তা প্রায় নিশ্চিত। গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় গ্যারেজের ভেতর? ডক স্যান্ডার্সের গলায় বিস্ময়। তিনি একটু চিন্তিত গলায় শব্দ করলেন, আত্মহত্যা? এই কথায় ডাক্তার গ্রেভসের মুখ রাগে লাল হয়ে যায়। তিনি প্রতিবাদ করার জন্য মুখ খুললেন, কিন্তু তার আগেই ট্র্যান্ট বাধা দিল। ট্র্যান্ট তাকিয়েছিল মেয়েটার মাথার দিকে। খুব সম্ভবত আত্মহত্যা নয় স্যান্ডার্স, অন্তত মাথায় ওরকম একটা আঘাত থাকার পর তো নয়। ওকে নিশ্চয়ই খুব জোরে আঘাত করা হয়েছে। ট্র্যান্ট মেয়েটার বাঁ কানের উপরে থাকা একটা বড় কালচে কালশিটের দাগের দিকে আঙুল তুলল। তারপর সে শান্ত চোখে ডাক্তার গ্রেভসের দিকে তাকায়।
এই ধরনের আঘাত পেলে সে নিশ্চিতভাবেই জ্ঞান হারাবে, তাই না? হ্যাঁ, প্রায় নিশ্চিতভাবেই। ডাক্তার গ্রেভস অপলক দৃষ্টিতে টিমোথির দিকে তাকিয়ে জবাব দিলেন, আর ঠিক এই কারণেই আমি আর মিস রাস্কিন নিশ্চিত যে এটা একটা দুর্ঘটনা। ম্যাডেলিন গাড়িটা বের করতে গ্যারেজে গিয়েছিল। হয়তো সে তার লম্বা পোশাকে পা আটকে হোঁচট খায় এবং এমন কিছুর সাথে তার মাথা ঠুকে যায় যে সে জ্ঞান হারায়। গাড়ির ইঞ্জিন তখন চলছিল। তার জ্ঞান ফেরার আগেই তিনি হাত নেড়ে বোঝালেন, আমি আর মিস রাস্কিন এভাবেই গোটা ঘটনার ব্যাখ্যা করছি। লেফটেন্যান্ট ট্র্যান্ট কোনো কথা বলল না। হ্যাঁ, এমনটা হতেই পারে যে মেয়েটা গাড়ি স্টার্ট দিয়েছিল, তারপর হোঁচট খেয়ে মাথা ঠুকে গিয়ে জ্ঞান হারায়। কিন্তু টিমোথির প্রশিক্ষণই হয়েছে যে কোনো ঘটনার সবচেয়ে খারাপ দিকটা নিয়ে ভাবা। তার কাছে এটাও সমানভাবে সম্ভব যে কেউ একজন ম্যাডেলিনের পিছু পিছু গ্যারেজে ঢুকেছিল, তার মাথায় আঘাত করে এবং তারপর গাড়ির ইঞ্জিনটা চালু করে দেয়। কিন্তু টিমোথি নিজের চিন্তাভাবনাগুলো সহজে মুখে প্রকাশ করতে ভালোবাসে না, বিশেষ করে যখন সেটা কোনো খুনের সাথে জড়িত থাকে। ডাক্তার গ্রেভস আপ্রাণ চেষ্টা করছেন তাদের এই দুর্ঘটনার তত্ত্বটা গেলানোর জন্য। আপাতত ডাক্তারকে এই ভাবনায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে যে সে তাদের বোকা বানাতে পেরেছে। তারা তিনজন যখন মৃতদেহটা দেখছে, টিমোথি এমন কিছু একটা লক্ষ্য করল যা ভেতর ভেতর উত্তেজিত করে তুলল তাকে। মেয়েটার বাঁ হাতের সাদা চামড়ার ওপর 3টে স্পষ্ট লাল আঁচড়ের দাগ। মনে মনে ট্র্যান্ট প্রার্থনা করল ডক স্যান্ডার্স যেন আঁচড়ের দাগগুলো না দেখেন এবং কোনো বোকামি করে না বসেন। তবে শুধু প্রার্থনার ওপর ভরসা না রেখে সে স্যান্ডার্সকে একটু সরিয়ে নিয়ে যায় এবং বিষাক্ত গ্যাস থেকে মানুষের ঠিক কীভাবে মৃত্যু হয় তা নিয়ে দুই ডাক্তারকে এক দীর্ঘ আলোচনায় ব্যস্ত করে তোলে। ডাক্তাররা কথা বলাকালীন ট্র্যান্ট নিঃশব্দে সারা ঘরময় ঘুরে বেড়াতে শুরু করে। প্রথমে সে গুরুত্বপূর্ণ কিছুই দেখতে পেল না। তারপর বিছানার কাছে মেঝের ওপর পড়ে থাকা ছোট্ট একটা জিনিসের দিকে নজর গেল তার। বিছানার গোলাপি পর্দার আড়ালে সেটা অর্ধেক ঢাকা পড়েছিল। সেটা তুলে নিয়ে সে ভালো করে দেখল। এটা অমসৃণ শক্ত সাদা উপাদানে তৈরি একটা টুকরো, লম্বায় প্রায় 2 ইঞ্চির মতো। এর গায়ে খোদাই করা নকশা আছে। দেখে মনে হয় কোনো ছোট মূর্তির ভেঙে যাওয়া অংশ। তার গায়ে হালকা লাল রঙের একটা ছোপ লেগে রয়েছে। ট্র্যান্ট আবারও ঘরের চারপাশটা দেখল, কিন্তু এমন কোনো জিনিস চোখে পড়ল না যেখান থেকে এটা ভেঙে পড়তে পারে। খুব সাবধানে টুকরোটাকে নিজের রুমালের ভেতর পেঁচিয়ে পকেটে রেখে দিল সে যখন নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়, ডাক্তাররা টেরই পেলেন না। মিস রাস্কিনের অফিসের বাইরের ওয়েটিং রুমে একটা ডেস্কে এক তরুণী বসেছিল। আকর্ষণীয় গড়ন আর বাঁকা সবুজ চোখের তরুণীটি ট্র্যান্টের দিকে এমনভাবে তাকায় যেন তাকে সে পাত্তাই দিচ্ছে না। ট্র্যান্ট পাশ দিয়ে যাওয়ার সময় সে উঠে দাঁড়ালো। ট্র্যান্ট যখন মিস রাস্কিনের দরজার দিকে এগোচ্ছে, তখন মেয়েটি ডাক দেয় পেছন থেকে, এই যে শুনছেন? কিন্তু ট্র্যান্ট তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা ঢুকে গেল অফিসের ভেতর। মিস রাস্কিন তার ঢোকার শব্দ সাথে সাথে শুনতে পেলেন না। তিনি ডেস্কে বসে 2টো ছবির ফ্রেম হাতে নিয়ে দেখছিলেন। ট্র্যান্টকে দেখতে পেয়ে তিনি তাড়াহুড়ো করে একটা ছবি ড্রয়ারে লুকিয়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু তিনি হয়তো বুঝতে পারলেন যে কাজটা হয়তো সন্দেহজনক দেখাতে পারে। তাই 2টো ছবি ডেস্কের ওপর নামিয়ে রেখে তিনি একটু নার্ভাসভাবে হাসলেন। ট্র্যান্ট ডেস্কের কাছে এগিয়ে যায়। প্রথম ছবিটার দিকে এক নজর তাকাতেই সে ম্যাডেলিনের বিখ্যাত বাবা কেনেথ উইন্টার্সের সুঠাম চেহারাটা চিনে ফেলল। তখনও মিস রাস্কিনের মুখে হালকা লালের ছটা। তিনি অন্য ছবিটা তুলে ট্র্যান্টকে দেখালেন। ইনি ম্যাডেলিনের মা। নিচু গলায় বললেন তিনি। ও আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। 8 বছর আগে ও মারা যায়। তারপর থেকে আমি ম্যাডেলিনকে নিজের মেয়ের মতোই বড় করেছি। আমি দুঃখিত। ট্র্যান্ট কোমল গলায় বলল। খুবই মর্মান্তিক।
মেয়েটা বড্ড ছোট ছিল। বয়স কত ছিল ওর? 16? না না, গত মাসেই ও 18-এ পা দিয়েছে। এই স্কুলে থাকার জন্য বয়সটা কি একটু বেশি নয়? ম্যাডেলিন আমার সাথে এখানেই থাকতে চেয়েছিল। জীবনে সব কিছু একটু থিতু না হওয়া পর্যন্ত ও কলেজে যেতে চায়নি। মিস রাস্কিন উঠে দাঁড়ালেন। ডাক্তার গ্রেপস কি আপনাকে দুর্ঘটনার ব্যাপারে কিছু জানিয়েছেন? শুধু ডাক্তারি খুঁটিনাটিগুলো। আমার বিশ্বাস আপনি এবার গ্যারেজটা দেখতে চাইবেন, যেখানে ঘটনাটা ঘটেছে। মিস রাস্কিন ডেস্ক থেকে একটা চাবি তুলে নিলেন। চলুন, আমি এখনই আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। তারা দুজনে একসঙ্গে ভবন থেকে বেরিয়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে লাগলেন। বেচারা ম্যাডেলিন, গত রাতটা ওর জন্য খুবই বিশেষ একটা রাত হওয়ার কথা ছিল। ওর ভাই হ্যারি এসেছিল, আর ওর বন্ধু লেন স্টিভেন্স। ওরা দুজনেই সবেমাত্র আর্মি থেকে ফিরেছে। আপনি কি ওদের এই ঘটনার কথা জানিয়েছেন? এখনও নয়, আমি হ্যারিকে ফোন করে এখানে আসতে বলেছি। ও হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। তারা মূল ভবনের পেছনে একটা নুড়ি বিছানো জায়গায় পৌঁছলেন। সেখানে সারি সারি সাদা রঙের গ্যারেজ। মিস রাস্কিন তার মধ্যে একটার দিকে এগিয়ে গিয়ে টিমোথিকে চাবিটা দিলেন। টিমোথি পাতলা কাঠের দরজাটার তালা খুলে সেটা টেনে খুলল। মিস রাস্কিন তার পেছনে পেছনে ঢুকলেন ভেতরে। ভেতরে একটা কালো রঙের গাড়ি পার্ক করা ছিল। ড্রাইভারের সিটের পাশের দরজাটা খোলা। একদম ফ্যাকাশে মুখে মিস রাস্কিন খোলা দরজার পাশে পাথরের মেঝের দিকে আঙুল দেখান। আমি ওকে ঠিক ওখানেই পড়ে থাকতে দেখি লেফটেন্যান্ট, আজ ভোর 5টা নাগাদ। আমি জেগে উঠে একটা গাড়ির ইঞ্জিন চলার শব্দ পাচ্ছিলাম, তাই আমি চিন্তায় পড়ে যাই। ভাবলাম হয়তো নাচের আসরে আসা কারো কোনো সমস্যা হয়েছে। আমি তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসি। কোনো গাড়ি দেখতে না পেলেও আমি ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। শব্দটা এই গ্যারেজ থেকে আসছিল, কিন্তু দরজাটা ছিল বন্ধ। আসলে এটা আমার ব্যক্তিগত গ্যারেজ। তিনি সরাসরি ট্রেন্টের চোখের দিকে তাকান। দরজাটা বন্ধ ছিল, কিন্তু তালা দেওয়া ছিল না। আমি সেটা খুললাম। দেখলাম ম্যাডেলিন ও সাদা ড্রেস পরে ওখানে পড়ে আছে। গাড়ির বিষাক্ত গ্যাসের কথা আমি জানতাম। আমি ওকে টেনে খোলা বাতাসে নিয়ে আসি। ওর বুকে চাপ দিয়ে শ্বাস ফেরানোর চেষ্টা করি। আমি আমার সাধ্যমতো সব কিছু করেছি, কিন্তু দেখলাম বড্ড দেরি হয়ে গেছে। তারপর ওকে পাজাকোলা করে ওর শোবার ঘরে নিয়ে যাই। এরপর ফোন করলাম ডাক্তার গ্রেপসকে। তার চেহারায় গভীর বিষাদ ফুটে উঠলেও তিনি নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন। এই বিষয়টা টিমোথির মনে তার প্রতি শ্রদ্ধার জন্ম দেয়। সে শান্ত গলায় জিজ্ঞেস করল, আর ম্যাডেলিনের আপনার গ্যারাজে আসার পেছনে কি কোনো কারণ ছিল? অবশ্যই। মিস রাস্কিনের গলার স্বর বেশ কড়া শোনায়, যেন কোনো শিক্ষিকা ছাত্রের বোকা বোকা প্রশ্নের জবাব দিচ্ছেন। ম্যাডেলিন এখানকার গুটি কয়েক মেয়েদের একজন, যার ড্রাইভিং লাইসেন্স ছিল। আমি ওকে আমার গাড়িটা নিজের গাড়ির মতোই ব্যবহার করতে দিতাম। ও সম্ভবত ওর ভাই বা লেনকে স্টেশনে নামিয়ে দিতে গিয়েছিল। তারপর হয়তো গাড়িটা ফেরত নিয়ে এসে। মিস রাস্কিন গ্যারেজের দরজার কাছে গিয়ে সেটাকে সামনে পেছনে নাড়াতে লাগলেন। যেমনটা আপনি দেখছেন, এই দরজাটা খুব হালকা, আর এর কবজাগুলোও বেশ ঢিলা। সামান্য হাওয়াতেও এটা বন্ধ হয়ে যেতে পারে। অনেক দিন ধরেই আমি এটা ঠিক করাবো ভাবছিলাম। তিনি গাড়ির দরজার কাছে মেঝেতে পড়ে থাকা ছোট একটা মূর্তির দিকে আঙুল দেখালেন। সেটা একটা মিশরীয় বিড়ালের সাদা মূর্তি, লম্বায় প্রায় 1 ফুটের মতো, কাত হয়ে পড়ে আছে। সাধারণত আমি ওই বিড়ালটাকে দরজার স্টপার হিসেবে ব্যবহার করি, যাতে দরজা খোলা থাকে। টিমোথি বিড়ালটার দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার মানে আপনি বলতে চাইছেন ম্যাডেলিন গাড়িটা চালিয়ে ভেতরে ঢোকে, ওর পেছনে দরজাটা হাওয়ায় বন্ধ হয়ে যায়। গাড়ির ইঞ্জিন তখনও চালু ছিল। ও বের হওয়ার জন্য গাড়ির দরজাটা খোলে এবং হয়তো জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারায়নি। মিস রাস্কিন তড়িঘড়ি করে বলে উঠলেন, আমার ধারণা ও বের হওয়ার জন্য দরজাটা খোলে, তারপর নিজের লম্বা ড্রেসে পা আটকে হোঁচট খেয়ে পড়ে যায় এবং ওই বিড়ালের মূর্তিতে ওর মাথা ঠুকে যায়। সেই আঘাতেই ও জ্ঞান হারায়।
গাড়িটা তখন চলছিল আর গ্যারেজের দরজাটাও বন্ধ ছিল। একটু থামলেন তিনি। ডাক্তার গ্রেভস এবং আমার দুজনেরই ধারণা ঠিক এটাই ঘটেছে। মিস রাস্কিন আর ডাক্তার গ্রেপসের মধ্যে আরও একটা বিষয় মিল আছে। তারা দুজনেই নিজেদের গল্পটা একদম খুঁটিনাটি শুদ্ধ নিখুঁতভাবে মুখস্থ করে রেখেছে, আর পুলিশকে সেটা গেলাতে চাইছে। মিস রাস্কিন দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। আপনার কি দেখা হয়েছে? টিমোথি তাকে একটা বন্ধুত্বপূর্ণ হাসি উপহার দেয়। আমার মনে হয় আরেকটু খুঁটিয়ে দেখা দরকার। এটা পুলিশের নিয়ম, মিস রাস্কিন। তবে আপনি নিশ্চয়ই ব্যস্ত মানুষ, আপনাকে আর কষ্ট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তিনি এক মুহূর্ত ইতস্তত করলেন, তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করলেন স্কুল ভবনের দিকে। একা হয়ে যাওয়ার পর টিমোথি গ্যারেজটাতে তল্লাশি চালায়। সব কিছুই মিস রাস্কিনের দুর্ঘটনার তত্ত্বের সাথে নিখুঁতভাবে মিলে যাচ্ছে, বড্ড বেশি নিখুঁতভাবে। গ্যারেজের দরজাটা হালকা এবং সহজেই হাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে। বিড়ালের মূর্তিটাও ঠিক সেখানেই পড়ে আছে, ম্যাডেলিন হোঁচট খেলে যেখানে পড়ে থাকার কথা। টিমোথি বিড়ালটা হাতে তুলে নেয়। সাদা রঙের বিড়ালটা বেশ ভারী প্লাস্টারের তৈরি। ওর ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় হাসি আর চোখে এক দুর্ভেদ্য চাউনি। কিন্তু টিমোথি ওর হাসির দিকে তাকিয়েছিল না, সে তাকিয়েছিল বিড়ালটার ডান কানের দিকে, বা বলা ভালো, ডান কানটা যেখানে থাকার কথা ঠিক সেখানে, সেটা ভেঙে গেছে। আর ঠিক সেই ভাঙা অংশের কাছের মাথায় একটা হালকা লাল রঙের ছোপ লেগে। মনে মনে শীষ দিতে দিতে টিমোথি পকেট থেকে রুমালটা বের করল। ম্যাডেলিনের শোবার ঘরের মেঝেতে কুড়িয়ে পাওয়া সেই ছোট প্লাস্টারের টুকরোটা বের করল সে। তারপর সেটাকে বিড়ালের মাথার ভাঙা জায়গাটার সাথে মেলালো। নিখুঁতভাবে খাপে খাপে মিলে গেল সেটা। টিমোথি যখন অফিসে ফিরে এলো, তখন ওই রুক্ষ সবুজ চোখের মেয়েটি বসেছিল মিস রাস্কিনের সাথে। মিস রাস্কিন মাথা নেড়ে ইশারা করতেই মেয়েটি বেরিয়ে যায়। আপনি কি আরও কিছু জানতে চান? টিমোথি তার ঠিক উল্টো দিকের চেয়ারটায় বসল। গত রাতে ম্যাডেলিনের সাথে দেখা করতে আসা যে যুবকের কথা আপনি বলেছিলেন, লেন স্টিফেন্স, ওদের কি বিয়ে করার কথা ছিল? মিস রাস্কিন এক বিষণ্ণ হাসি হাসলেন। নিজেদের সত্যিকারের অনুভূতি বোঝার জন্য ওরা দুজনেই বড্ড ছোট। ওদের খুব বেশি দিন আলাপও হয়নি। লেন আমার সেক্রেটারি মিস প্রাইসের বন্ধু। ও আর ম্যাডেলিন হয়তো ভেবেছিল যে ওরা একে অপরকে ভালোবাসে। তার মানে ওদের মধ্যে বিয়ের কোনো কথা হয়নি? বিয়ে নিয়ে ভাবার জন্য ম্যাডেলিনের বয়স অনেক কম। যদি ওরা আমাকে জিজ্ঞেস করত, আমি সরাসরি বারণ করতাম। তাছাড়া লেন ছেলেটা ভালো, তবে সে গত 3 বছর ধরে বিদেশে আর্মিতে ছিল। কারো ভালো স্বামী হয়ে ওঠার আগে ওর স্বাভাবিক জীবনে থিতু হওয়া প্রয়োজন। সে কি খুব রকচটা? টিমোথি তার দৃঢ় চোখের দিকে সরাসরি তাকালো। উন্মত্ত হয়ে হিংস্র কিছু করার মতো রকচটা? আমি বুঝতে পারলাম না। মিস রাস্কিনকে বিভ্রান্ত দেখায়। তারপরই তার চোখে এক চরম নিয়ন্ত্রণহীন আতঙ্কের ঝিলিক খেলে গেল। আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না যে আপনার ধারণা ম্যাডেলিনকে? পুলিশ অফিসাররা খুব অদ্ভুত মানুষ হন, মিস রাস্কিন। আমাদের সব সময় সবচেয়ে খারাপ দিকটা নিয়েই ভাবতে হয়। আমি বলছি না যে স্টিভেন্স ম্যাডেলিনকে খুন করেছে। আমি এমনকি এটাও বলছি না যে ওকে খুন করা হয়েছে। আমাকে শুধু সব সম্ভাবনাই যাচাই করে দেখতে হবে। মিস রাস্কিনকে কিছুটা আশ্বস্ত মনে হলো, তবে তিনি তবুও জিজ্ঞেস করলেন, যে বাচ্চা মেয়েটাকে সবাই এত ভালোবাসত, তাকে কেউ কেন আঘাত করতে চাইবে? ওর বাবা একজন বিখ্যাত মানুষ, আর বিখ্যাত মানুষদের শত্রুর অভাব হয় না। তাছাড়া তিনি অত্যন্ত ধনী। আমার ধারণা ম্যাডেলিনের মাও বেশ ধনী ছিলেন, তাই না? মিস রাস্কিন শক্ত মুখে মাথা নাড়লেন। মিসেস উইন্টার্স মারা যাওয়ার সময় তার টাকা পয়সার কী ব্যবস্থা করে গিয়েছিলেন, সে ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, জানি। মেরিয়ান উইন্টার্স 3টে ট্রাস্ট ফান্ড করে গিয়েছিলেন। একটা ওর ছেলে হ্যারির জন্য, একটা ম্যাডেলিনের জন্য। আর তৃতীয়টা ও স্বামীর জন্য?
তৃতীয় ভাগটা আমার জন্য রেখে গিয়েছিলেন। আমি মেরিয়ানের সবচেয়ে কাছের বন্ধু ছিলাম। ও চেয়েছিল আমি যেন আমার জীবনের স্বপ্ন পূরণ করতে পারি, এই মেয়েদের স্কুলটা তৈরি করতে পারি। টিমোথি ঢোক গিলল। আইসি। একটু থেমে সে আবার জিজ্ঞেস করল, আর এখন ম্যাডেলিন মারা যাওয়ায় ওর ট্রাস্ট ফান্ডের কি হবে? আমি সত্যিই এ বিষয়ে কিছু বলতে পারবো না লেফটেন্যান্ট। আপনাকে পরিবারের আইনজীবীর সাথে কথা বলতে হবে। তিনি থেমে গেলেন, কারণ এক মাথা সোনালি চুলের এক যুবক হন হন করে ঘরে ঢুকল। তার পরনে একেবারে আনকোরা নতুন একটা স্যুট, আর জ্যাকেটে আর্মির ব্যাজ লাগানো। সে ডেস্কের কাছে এগিয়ে আসে। আমি তোমার ফোন পেয়েছি আন্ট কোনি। কি হয়েছে? ম্যাডির কিছু হয়েছে? মিস রাস্কিন উঠে দাঁড়িয়ে যুবকের কাছে গিয়ে ওর 2 হাত ধরলেন। হ্যাঁ রিশোনা, আমাদের খুব শক্ত হতে হবে। একটা দুর্ঘটনা ঘটে গেছে। তিনি ট্রেন্টের দিকে ইশারা করলেন। এই ভদ্রলোক পুলিশ অফিসার। উনি তোমাকে কিছু প্রশ্ন করতে পারেন। হ্যারি উইন্টার্স সন্দেহের চোখে ট্রেন্টের দিকে তাকায়। দুর্ঘটনা? ম্যাডির কি কিছু হয়েছে? গত রাতে নাচের আসরে আপনি আপনার বোনকে দেখেছিলেন? ট্রেন্ট জিজ্ঞেস করল। অবশ্যই দেখেছিলাম। ও তো একদম স্বাভাবিক আর হাসি খুশি ছিল, তাই না হ্যারি? মিস রাস্কিন শান্ত গলায় জিজ্ঞেস করলেন। ছেলেটা ফ্যাল করে তাকিয়ে রইল, ওর চোখে মুখে ভীতির ছাপ। আসলে ওকে একটু অদ্ভুত দেখাচ্ছিল। আমি ওকে খুব একটা দেখিনি। ও সারা রাত লেনের সাথেই ছিল। কিন্তু আমি যখন বাড়ি ফেরার জন্য তৈরি, তখন ওকে খুঁজতে গিয়ে বললাম আমাকে একটু শহরে নামিয়ে দিতে পারবে কিনা। ও বলল পারবে না। ওকে দেখে মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে খুব বিরক্ত। আমি ভেবেছিলাম লেন আর ওর মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। তারপর যখন ওকে গুড নাইট বলে জড়িয়ে ধরি, তখনও আমাকে জিজ্ঞেস করে আমার কাছে কোনো মদ আছে কিনা। মদ? মিস রাস্কিন আতকে উঠলেন। হ্যারি, তুমি তো জানো ম্যাডেলিন কখনো মদ ছোঁয় না। আমি জানি ও খায় না, আর সেই জন্যই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম কি হয়েছে, কিন্তু ও কিছুতেই বলতে চাইল না। সে থেমে গেল এবং ট্রেন্টের দিকে চ্যালেঞ্জের সুরে ঘুরে দাঁড়ালো। এখানে এসব কি হচ্ছে বলুন তো? মিস রাস্কিন কাকুতির দৃষ্টিতে ট্রেন্টের দিকে তাকালেন। ট্রেন্ট মাথা নাড়ল। প্রধান শিক্ষিকা হ্যারির হাত ধরে বললেন, চলো আমরা কিছুক্ষণ অন্য ঘরে গিয়ে বসি। টিমোথি বলল, মিস রাস্কিন, দয়া করে আপনার সেক্রেটারিকে একটু এখানে পাঠিয়ে দেবেন। বেটি প্রাইস? মিস রাস্কিনকে অবাক দেখায়। তারপর তিনি বললেন, ঠিক আছে। তারা বেরিয়ে যাওয়ার প্রায় সাথে সাথেই মিস বেটি প্রাইস সাম্যের ঘর থেকে ভেতরে ঢুকল। জমকালো হেয়ারস্টাইল, কেতাদুরস্ত কালো স্যুট আর দামি পারফিউমের গন্ধ। এত সব সত্ত্বেও ট্রেন্টের তাকে খুব একটা ভালো লাগলো না। এই অভিজাত স্কুলে মানিয়ে নেওয়ার জন্য সে পরিপাটি পোশাক পরলেও টিমোথি বেশ বুঝতে পারছিল যে এই মেয়েটার আসল জায়গা কোনো সস্তা নোংরা ড্যান্স ক্লাবে। মিস প্রাইসও তাকে দেখে খুব একটা মুগ্ধ হলো বলে মনে হলো না। সে শান্ত সবুজ চোখে তার দিকে তাকিয়ে রইল। মিস রাস্কিন বললেন আপনি ম্যাডেলিনকে নিয়ে আমাকে কিছু প্রশ্ন করতে চান, কিন্তু কেন তা আমি বুঝতে পারছি না। আপনার বোঝার কথাও নয় মিস প্রাইস, আপনি শুধু উত্তর দিন। ওকে, মিস প্রাইস আয়েশি ভঙ্গিতে বলল, করুন আপনার প্রশ্ন। আপনি লেন স্টিভেন্সের বেশ ভালো বন্ধু ছিলেন, তাই না? আমি ওর ভালো বন্ধু ছিলাম, আর এখনও আছি। মিস প্রাইস ডেস্কের ওপরে রাখা একটা বাক্স থেকে একটা সিগারেট বের করে টিমোথির দিকে একটু ঝুঁকল, যাতে টিমোথি লাইটার জ্বেলে দেয়। সে দিল। মেয়েটি গভীর এক টান দিল সিগারেটে। লেন স্টিভেন্স আপনার মাধ্যমেই ম্যাডেলিনের সাথে পরিচিত হয়, আর তারপর ওরা একে অপরের প্রেমে পড়ে, ঠিক বলছি? তার মানে আপনি ভাবছেন যে আমি প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে আমার প্রেমিককে চুরি করা মেয়েটাকে খুন করে বসেছি, এটাই তো আপনার ধারণা? মিস প্রাইস, খুনের কথা তো কেউ বলেনি। লেফটেন্যান্ট, আমি সবই জানি। মিস প্রাইস তার সিগারেট দিয়ে ডেস্কের একপাশে রাখা ছোট একটা বাক্সের দিকে ইশারা করল। ওই রেডিও বক্সটা দুদিকেই কাজ করে। মিস রাস্কিন ওটা অন করে বাইরের অফিসে আমার সাথে কথা বলতে পারেন,
আর আমিও ওটা অন করে তার কথা শুনতে পারি। আমি ওটা অন করেছিলাম আর আপনাদের কথাবার্তা শুনেছি। কৌতূহল হচ্ছিল বুঝি? একটু নাক গলাতে ইচ্ছে করছিল আর কি, ঠিক একজন পুলিশ অফিসারের মতো। আপনি বোধহয় আমার চরিত্রটা ঠিক বুঝতে পারেননি। আমার চরিত্র সম্পর্কে আপনার একটু ধারণা দেওয়া দরকার। ম্যাডেলিনকে খুন করা হয়েছে কি না তা আমি জানি না, আর আমি তা নিয়ে মাথা ঘামাতেও চাই না, কিন্তু আমি ওকে খুন করিনি। আমার যদি কোনো পুরুষকে আবার ফেরত পাওয়ার ইচ্ছে থাকে তবে আমি অনেক বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম উপায় বেছে নেব। আর আপনি লেন স্টিভেন্সকে ফেরত পেতে চেয়েছিলেন? দেখুন পুলিশ অফিসার, এটা আপনার মাথা ঘামানোর বিষয় নয়, তবে যেহেতু আমি খুব ভালো আর সাহায্য করতে চাইছি। সে কাঁধ ঝাঁকায়। লেন আর ম্যাডেলিন দুজনেই খুব উদ্দাম প্রকৃতির ছিল। তারা ভাবত তারা গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওদের বিয়ের ধারণাকে মিস রাস্কিন একদম ঘৃণা করতেন, আমিও করতাম। সে কার্পেটের ওপর সিগারেটের ছাই ঝাড়ল। অবশ্যই ম্যাডেলিনের ভালোর জন্যই। ওর বয়স বড্ড কম ছিল। তাই আপনি সেই সমস্যা সমাধানের জন্য আপনার ওই বুদ্ধিদীপ্ত সূক্ষ্ম উপায় কাজে লাগালেন? নাচের আসরে আমি ম্যাডেলিনের সাথে একান্তে একটু মেয়েলি আড্ডা দিয়েছিলাম। স্টিভেন্সকে বিয়ে করার ব্যাপারে সতর্ক করছিলেন? মাই ডিয়ার, আমি তো ভেবেছিলাম আপনি একজন খুব চালাক চতুর গোয়েন্দা। না, মিস রাস্কিনের সেক্রেটারি হওয়ার সুবাদে আমি এমন অনেক গোপন খবর জানি যা অন্যেরা জানে না। আমি আর ম্যাডেলিন ওর ভবিষ্যৎ আর ওর সুখী জীবনের সম্ভাবনা নিয়ে এমনি একটু কথা বলছিলাম। তারপর আর কি, কিচ্ছু না, ওইটুকুই। টিমোথি যদি একজন সাধারণ মানুষ হতো তবে মিস প্রাইসকে ধরে হাঁটুতে ফেলে উত্তম মধ্যম দিতে বেশ ভালোই লাগতো তার। কিন্তু একজন গোয়েন্দা হিসেবে সে নিজেকে একজন বিভ্রান্ত ও সাদাসিধে মানুষ হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছিল। সে খুব নম্রভাবে জিজ্ঞেস করল, আর আপনাদের ওই মেলি আড্ডার পর গতরাতে আপনি ম্যাডেলিনকে আবার দেখেছিলেন? নিশ্চয়। মজার কিছু চোখে পড়ছিল? সত্যি বলতে হ্যাঁ, পড়েছিল। বেটি প্রাইস জানালার কাছে হেঁটে গিয়ে বাইরের ঘাসের লনের দিকে আঙুল দেখায়। ওই গাছগুলোর নিচে পাথরের বেঞ্চটা দেখতে পাচ্ছেন? তখন রাত প্রায় 12টা। আমি একটু খোলা হাওয়া খেতে বাইরে বেরিয়েছিলাম। চাঁদের আলো ছিল। দেখলাম ম্যাডেলিন আর লেন ওই বেঞ্চটায় একসাথে বসে আছে। খুব রোম্যান্টিক অবস্থায়। লেন তো তাই ছিল। ও ম্যাডেলিনের দিকে ঝুঁকে অনর্গল বকে যাচ্ছিল। আমি শুনতে পাচ্ছিলাম না ও কি বলছে, তবে ও ম্যাডেলিনকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল। বেটি প্রাইস মুখটা একটু বিকৃত করল। বুঝতেই পারছেন ঈর্ষায় আর বুক ভাঙা যন্ত্রণায় আমার তখন কি অবস্থা। তবে মনে হচ্ছিল লেনের কপাল খুব একটা সুপ্রসন্ন ছিল না। ম্যাডেলিন ওকে চুমু খেতে দেয়নি? এক মুহূর্তের জন্য তো দেখে মনে হচ্ছিল ওরা চুমু খাওয়ার বদলে কুস্তি লড়ছে। শেষমেশ ম্যাডেলিন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু পরক্ষণেই এমনভাবে ধপ করে বেঞ্চের ওপর বসে পড়ে যেন ওর মাথা ঘুরছে। লেনকে খুব ভয় পাওয়া আর বিভ্রান্ত দেখাচ্ছিল। ম্যাডেলিন ওকে কিছু একটা বলে আর লেন শামিয়ানার দিকে দৌড় লাগায়। ও চলে যাওয়ার সাথে সাথেই ম্যাডেলিন দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। লেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। ওর হাতে এক গ্লাস জল ছিল। আমি ওর কাছে এগিয়ে যাই। ও আমাকে বলে যে ম্যাডেলিন অসুস্থ বোধ করছে। তারপরও চারপাশে তাকিয়ে দেখে যে ম্যাডেলিন পালিয়ে গেছে। লেন তখন রাগে ফেটে পড়ে। ও বলে যে ওর হাত থেকে নিস্তার পেতেই ম্যাডেলিন অসুস্থ হওয়ার ভান করছিল। মিস প্রাইসের চোখে একটা স্বপ্নীল দৃষ্টি ফুটে ওঠে। আমার মনে হলো একজন পুরনো বন্ধু হিসেবে ওই মুহূর্তে ওকে একটু সান্ত্বনা দেওয়াটা আমার দায়িত্ব। পরে আমি ম্যাডেলিনকে আবার দেখেছিলাম। ওকে তখন একদম স্বাভাবিক দেখাচ্ছিল। ও অন্য একটা ছেলের সাথে দাঁড়িয়ে মদ খাচ্ছিল তখন। অন্য ছেলেটা কি ওর ভাই? মিস প্রাইসকে অবাক দেখায়। না না, লাল চুলওয়ালা একটা ছেলে। আমি ওকে আগেই নাচের আসরে দেখেছিলাম। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল আর একজন পরিচারিকা ভেতরে প্রবেশ করে। লেফটেন্যান্ট স্টিভেন্স আপনার সাথে দেখা করতে এসেছেন মিস প্রাইস।
টিমোথি বেটি প্রাইসের দিকে তাকায়। এটা কি শুধুই কাকতালীয়? একেবারেই না। আমি জানতাম কাউকে না কাউকে তো লেনকে ঘটনাটা জানাতেই হবে। ভেবেছিলাম আমার মুখ থেকে খারাপ খবরটা শুনলে একটু কম কষ্ট হবে ওর। খুবই বিবেচকের মতো কাজ। টিমোথি নিচু গলায় বলল, কিন্তু ঘটনাচক্রে আমার মনে হয় খবরটা ওকে আমার কাছ থেকেই শুনতে হবে। সে পরিচারিকার দিকে ফিরে তাকায়। লেফটেন্যান্ট স্টিভেন্সকে ভেতরে নিয়ে এসো। পরিচারিকা বেরিয়ে যেতেই বেটি প্রাইসের মুখে এই প্রথমবারের মতো সত্যিকারের ভয়ের ছাপ দেখা যায়। আপনি নিশ্চয়ই ভাবছেন না যে লেন কিছু করেছে? ও তো একটা মাছিও মারতে পারে না। তাছাড়া ম্যাডেলিনকেও ভীষণ ভালোবাসতো। ও কখনো কারো মাথার একটা চুলও বাঁকা করতে পারে না। টিমোথি তার কথার রেশ টেনে বলল, লেফটেন্যান্ট স্টিভেন্সের ব্যাপারে কথা উঠলেই দেখছি আপনার মুখ থেকে খুব চেনা আর একঘেয়ে ডায়লগ বেরিয়ে আসে মিস প্রাইস। লেফটেন্যান্ট লেন স্টিভেন্স লম্বা চওড়া গাঢ় চুলের অধিকারী এক যুবক। তাকে দেখে মনে হচ্ছিল সে শুধু একটা মাছি নয়, আস্ত একটা হাতিকেও ঘায়েল করতে পারবে। সে প্রায় পা ঠুকে সজোরে ঘরে ঢুকল। তার সুদর্শন মুখটা ক্লান্ত আর গাল ভর্তি না কামানো দাড়ি। তাকে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে সে বেশ ভালোই মদ গিলেছে। সে বেটি প্রাইসের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। আমাকে এত উপরে টেনে আনার মানে কি? বেটি প্রাইস হাতটা ওর হাতের ওপর রাখল। ওর সবুজ চোখে এমন একটা কোমলতা ফুটে উঠল যা দেখে ট্র্যান্ট বেশ অবাক হয়। তোমাকে একটা কথা জানানোর ছিল লেন। আমি চেয়েছিলাম তুমি কথাটা আমার থেকেই শোনো, কিন্তু সে টিমোথির দিকে মাথা নাড়ল। এই পুলিশ অফিসার নিজেই বলতে চান। পুলিশ অফিসার? স্টিভেন্স চট করে ট্র্যান্টের দিকে ঘুরে শূন্য দৃষ্টিতে তাকায়। আমি নাচের আসরে ঘটে যাওয়া কয়েকটা বিষয় নিয়ে শুধু কিছু প্রশ্ন করছি। কেন, কি হয়েছে? সেটা পরে বলছি। ট্র্যান্ট ওর দিকে খুব গম্ভীরভাবে তাকালো। আমি জানতে চাই আপনার আর ম্যাডেলিন উইন্টার্সের মধ্যে ঠিক কি হয়েছিল। আমার আর ম্যাডির মধ্যে? সব ঠিক আছে লেন। বেটি প্রাইস নরম গলায় বলল। ওনাকে সব খুলে বলো। লেন স্টিভেন্স কর্কশ গলায় একটা তিক্ত হাসি হাসে। বেশ পুলিশ অফিসার, আপনি যখন জানতেই চাইছেন তবে আমি বলেই দিচ্ছি। ও আমাকে না করে দিয়েছে, ব্যাস এইটুকুই। আপনি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ। সে স্পষ্টতই বিভ্রান্ত, রাগান্বিত এবং একই সাথে একটু নার্ভাস দেখাচ্ছিল। দুনিয়ায় এমন কেউ কি আছে যে মেয়েদের বুঝতে পারে? আমি তো পারি না। মাসের পর মাস ম্যাডিকে ভালোবেসেছি। ভেবেছিলাম সেও আমাকে ভালোবাসে। আমি সদ্য আর্মি থেকে ফিরেছি। মনে হয়েছিল গত রাতটা ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সেরা সময়। আমি স্বপ্নেও ভাবিনি যে ও আমাকে না করবে, কিন্তু ও করেছে। ও আমাকে চুমু পর্যন্ত খেতে দেয়নি। ও পাগলের মতো আমার সাথে ধস্তাধস্তি করছিল, আর তারপর হঠাৎ করেই আমার হাতের বাঁধনে ওর পুরো শরীর শক্ত আর অসাড় হয়ে যায়। ভাবলাম ও হয়তো জ্ঞান হারাবে। ও আমাকে এক গ্লাস জল আনতে পাঠায়। আমি জল নিয়ে ফিরে এসে দেখি ও নেই। আস্ত একটা গর্ধব মনে হচ্ছিল নিজেকে। ও কি আপনাকে না বলার কোনো কারণ জানিয়েছিল? এটাই তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। আমি প্রথম থেকেই জানতাম যে মিস রাস্কিন চান না ম্যাডির এখন বিয়ে হোক, অন্তত ওর বয়স না বাড়া পর্যন্ত। আমি আর ম্যাডি এটা নিয়ে হাসাহাসিও করতাম। আমি জানতাম ম্যাডি মিস রাস্কিনের কথা নিয়ে মাথা ঘামায় না, কিন্তু গত রাতে ও সেটাকেই একটা আসল অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছিল। আমার মনে হচ্ছিল ও কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড ভয়ে আছে, হয়তো খারাপ কিছু করে ফেলেছে, আর সেটা আমার কাছ থেকে লুকোচ্ছে। কিন্তু ও কিছুতেই আমাকে সেটা বলল না। ওর হাত কাঁপছিল। সেই কাঁপানো হাতেই ও একটা সিগারেট ধরিয়ে নেয়। আমার বোধহয় খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। আমি ভেবেছিলাম ওকে দিয়ে সত্যিটা বলাবো, ওকে শেষ একটা সুযোগ দেব, কিন্তু ও যখন আমাকে জল আনতে পাঠিয়ে নিজে পালিয়ে গেল তখন মাথায় রক্ত চড়ে যায় আমার। যে মেয়ে আমার মুখের ওপর থাপ্পড় মেরেছে তার কাছে পায়ে ধরে কাকুতি মিনতি করার চেয়ে আমার অন্য অনেক কাজ আছে। ট্র্যান্ট আর ওর দিকে তাকিয়েছিল না। ট্র্যান্ট তাকিয়েছিল বেটি প্রাইসের আড়ষ্ট নার্ভাস শরীরের দিকে। এরপর কি ম্যারিলিনের সাথে আপনার আর দেখা হয়েছিল? আমার? লেন স্টিভেন্স কাঁধ ঝাঁকালো। না,
আমি নিজের জীবন নিয়ে এমনিতেই খুব বিরক্ত ছিলাম, আর মিস রাস্কিনের ফলের রসে আমার মন ভালো হওয়ার ছিল না। আমি গাড়ি চালিয়ে শহরে যাই এবং গলা অবধি মদ গিলি। ও মারমুখ হয়ে ট্র্যান্টের দিকে তাকায়। আমি যা জানতাম সবকিছুই বললাম আপনাকে, এবার দয়া করে আমাকে বলবেন এখানে চলছেটা কি? ট্র্যান্ট কোনো কথা বলল না। লেন স্টিভেন্স বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকায়, তারপর ফিরল বেটি প্রাইসের দিকে। খবরটা খুব খারাপ লেন। সে বলল, ম্যাডিকে নিয়ে? মিস প্রাইস মাথা নাড়ল। হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটেছে, ম্যাডি আর নেই। লেন স্টিভেন্সের প্রতিক্রিয়া টিমোথির ধারণার চেয়েও অনেক বেশি জোরালো ছিল। তরুণ সেনা সদস্য চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার মুখের সমস্ত রং ফ্যাকাশে হয়ে যায়। তারপর সে জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ে। টিমোথি ভাবল, তরুণটি কি সত্যিই ম্যাডেলিন উইন্টার্সকে ভালোবাসত বলে অজ্ঞান হয়ে গেল, নাকি সে একই সাথে প্রচণ্ড মানসিক ধাক্কা খেয়েছে আর অতিরিক্ত মদ গিলেছে বলে এই অবস্থা। বলা মুশকিল। কিন্তু বেটি প্রাইস যখন বুক ভাঙা আর্তনাদ করে লেনের কাছে ছুটে যায় আর ওর পাশে হাঁটু গেড়ে বসে, তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল। মিস রাস্কিনের সেক্রেটারি নিশ্চিতভাবেই লেন স্টিভেন্সের একজন খুব কাছের বন্ধু ছিল, আর সে বিনা যুদ্ধে কখনোই অন্য কোনো মেয়েকে লেনকে তার থেকে কেড়ে নিতে দিত না। সেদিন সকালে পুলিশ দলের সমস্ত দাপ্তরিক কাজ শুরু হয়ে যাওয়ার পর টিমোথি প্রধান পুলিশ স্টেশনে চিফের অফিসে বসেছিল। সে টেবিলের ওপর রাখা সেই প্লাস্টারের বিড়াল মূর্তির দিকে তাকিয়ে। বিড়ালটা তখনও রহস্যময় হাসি হাসছে। ভাঙা কানের টুকরোটা ওর পাশেই একটা নোংরা কাপড়ের ওপর রাখা। পুলিশ ল্যাবের ফরেন্সিক দল এইমাত্রই বিড়ালটা ফেরত পাঠিয়েছে। তারা ওটার গায়ে রক্ত আর চুলের খুব ক্ষুদ্র কণা পেয়েছে, যা থেকে প্রমাণ হয় যে এই মূর্তিটা দিয়েই মৃত মেয়েটির মাথায় সজোরে আঘাত করা হয়েছিল। চিফকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, ট্র্যান্ট, তুমি কি পুরোপুরি নিশ্চিত যে এটা কোনো দুর্ঘটনা নয়? এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রভাবশালী আর ধনী মানুষ। আমরা যদি 100% নিশ্চিত না হয়ে কাউকে দোষী সাব্যস্ত করি, তবে আমাদের চরম বিপদে পড়তে হবে। আমি দুঃখিত স্যার। ট্র্যান্ট বিড়ালটার দিক থেকে চোখ না সরিয়েই জবাব দেয়, এটা খুব জটিল একটা কেস, আর আমিও এখনও এর পুরোটা বুঝে উঠতে পারিনি। কিন্তু এটা যে কোনো দুর্ঘটনা ছিল না সে ব্যাপারে আমি নিশ্চিত। তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? ট্র্যান্ট প্লাস্টারের বিড়ালের মসৃণ মাথায় হাত বোলায়। ম্যাডেলিন গাড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে বিড়ালের ওপর পড়ে মাথা ঠকে যায়। মিস রাস্কিনের এই গল্পটা শুনতে খুব ভালো হলেও দুর্ভাগ্যবশত ঘটনাটা সেভাবে ঘটেনি, কারণ ম্যাডেলিনের মাথার আঘাতটা গ্যারেজের ভিতর হয়নি। চিফ ওর দিকে অবাক হয়ে তাকালেন। হয়নি? না স্যার, মিস রাস্কিন আমাকে বলেছিলেন যে তিনি ম্যাডেলিনকে গ্যারেজ থেকে পাজাকোলা করে সিঁড়ি বেয়ে ওপরে ও শোবার ঘরে নিয়ে গিয়েছিলেন। ম্যাডেলিনের পরনে ছিল একটা ভীষণ পিচ্ছিল সাদা সিল্কের ড্রেস। ড্রেসটা কোনো পকেট ছিল না, আর ওর চুলও খোলা ছিল। ওই অবস্থায় ওকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাওয়াটাই ছিল খুব ঝক্কির ব্যাপার। কানের ভাঙা টুকরোটা যদিও ড্রেসে বা চুলে আটকে থেকেও থাকে, সেটা সিঁড়িতেই পড়ে যেত। সেটা ওর সাথে কোনো মতেই একেবারে শোবার ঘর পর্যন্ত যেতে পারত না। সেটা বলতে তুমি কি বোঝাচ্ছ? টিমোথি প্লাস্টারের ভাঙা কানটা তুলে ধরে ডেস্কের ওপর রাখল। কানটা স্যার, ম্যাডেলিনকে এই প্লাস্টারের বিড়ালটা দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। কানটা ভেঙে গিয়েছিল তার ফলে। আমি এই কানটা ওর শোবার ঘরের মেঝেতে পেয়েছি। যেহেতু কানটা ম্যাডেলিনের মৃতদেহের সাথে সিঁড়ি বেয়ে ওপরে যেতে পারত না, তাই ওটা নিশ্চয়ই আগে থেকেই শোবার ঘরে ছিল। তার মানে ম্যাডেলিনকে ওপর তলায় ওর নিজের শোবার ঘরেই মাথায় আঘাত করা হয়। সেই আঘাতেই সে জ্ঞান হারায়। তারপর কেউ একজন ওর শরীর আর বিড়ালের মূর্তিটা নিচে গ্যারাজে নিয়ে যায় এবং গাড়ির ইঞ্জিনটা চালু করে দেয়। চিফকে প্রচণ্ড হতবাক দেখালো। তাহলে এটা খুন? প্রমাণ তো সেদিকেই ইঙ্গিত করছে। খুনি কে হতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে? এটাই তো সমস্যা। এখানে মোটে দুটো সূত্র আছে, আর আমি এখনও সেগুলোর কোনো কুল কিনারা করতে পারছি না।
ম্যাডেলিনের হাতের আঁচড়ের দাগগুলো নিয়ে আমাদের আর মাথা ঘামানোর দরকার নেই। ওগুলো সম্ভবত স্টিভেন্সের সাথে ধস্তাধস্তির সময় লেগেছিল, কিন্তু আমাদের এটা খুঁজে বের করতে হবে যে ও স্টিভেন্সকে কেন না করল, যেখানে ও স্টিভেন্সকে সত্যিই ভালোবাসত। বেটি প্রাইস কি কোনো নোংরা চাল চেলেছিল? আর সবচেয়ে বড় কথা, ও কেন মদ খাচ্ছিল সেটা আমাদের বের করতেই হবে। মদ খাচ্ছিল? টিমোথি মাথা নাড়ে। ম্যাডেলিন কখনো মদ খেত না, হঠাৎ ও কেন ওর ভাইয়ের কাছে মদ চাইল? আর তারপর যে ছেলেকে ও প্রায় চেনেই না তার কাছে গিয়ে মদ চাইল কেন? চিফের মনে হলো এই প্রশ্নগুলো বড্ড জটিল, তাই তিনি এসব নিয়ে মাথা ঘামাতে চাইলেন না। খুনের মোটিভের কি খবর? মোটিভের তো অভাব নেই। দুর্ভাগ্যবশত খুবই সাধারণ সব মোটিভ, যদিও মিস রাস্কিন সেরা স্বীকার করেননি। তবে আমি মোটামুটি নিশ্চিত যে ম্যাডেলিনের ট্রাস্ট ফান্ডের টাকাটা তিনি আর ওর ভাই ভাগাভাগি করবেন। স্টিভেন্স একজন রগচটা যুবক, আর সে সম্ভবত মাতালও ছিল। সেও রাগের মাথায় এ কাজ করতে পারে। আর মিস প্রাইস হলো সেই ধরনের নারী যে নিজের পছন্দের পুরুষকে পাওয়ার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। টিমোথির বিষণ্ণ চোখ দুটো ডুবেছিল চিন্তায়। কিন্তু ও মদ কেন খাচ্ছিল? আর এখন তো আমার মাথায় এই প্রশ্নও জাগছে যে ডাক্তার গ্রেভস ওখানে কেন ছিলেন? অফিসের দরজা খুলে ডক স্যান্ডার্স ঢুকলেন। বদমেজাজি ছোটখাটো ডাক্তার চিফের ডেস্কের ওপর কয়েকটা কাগজ ছুঁড়ে দেন। এই নাও রিপোর্ট। চিফ তার দিকে মুখ তুলে তাকান। আশা করি তুমি কোনো খারাপ খবর নিয়ে আসোনি স্যান্ডার্স। ট্র্যান্ট সবেমাত্র প্রমাণ করেছে যে মেয়েটাকে খুন করা হয়েছে। ও বলছে মেয়েটাকে নিজের ঘরে মাথায় আঘাত করা হয়, তারপর তাকে গ্যারেজে নিয়ে যাওয়া হয়। স্যান্ডার্স টিমোথির দিকে তাকিয়ে হাসলেন, একটা রহস্যময় আর ভীষণ কুটিল হাসি। ট্র্যান্ট তো খুব স্মার্ট ছেলে। মাঝে মধ্যে ও বোধহয় নিজের বুদ্ধিতে নিজেই তাজ্জব বনে যায়। ট্র্যান্ট জিজ্ঞেস করল, রিপোর্টে কি বলা হয়েছে? আঁচড়ের দাগগুলো কিভাবে লেগেছিল সেটা আমরা আগেই বের করে ফেলেছি। আমার ধারণা রিপোর্ট প্রমাণ করেছে যে গাড়ির বিষাক্ত গ্যাসেই ওর মৃত্যু হয়েছে, তাই তো? হ্যাঁ, আর আমার ধারণা আপনারা ওর ব্রেনে প্রচুর পরিমাণে অ্যালকোহল পেয়েছেন। আমি তো তোমাকে আগেই বলেছি ট্র্যান্ট খুব স্মার্ট ছেলে চিফ। স্যান্ডার্সের গলায় চরম ব্যঙ্গের সুর। হ্যাঁ, ওর ব্রেনে প্রচুর অ্যালকোহল পাওয়া গেছে। তিনি সোজাসুজি টিমোথির দিকে তাকালেন। তবে রিপোর্টে আরও একটা বিষয় আছে ট্র্যান্ট। তুমি তো জানোই তোমার আনন্দ মাটি করতে আমার খুব খারাপ লাগে, কারণ তুমি এতই স্মার্ট, কিন্তু মেয়েটাকে ঘরের মধ্যে মাথায় আঘাত করে গ্যারেজে নিয়ে যাওয়ার ওই চমৎকার গল্পটার কথা মনে আছে? সেটাতে কি হয়েছে? চিফ মাঝখান থেকে বলে উঠলেন। স্যান্ডার্স তার বিজয়ের মুহূর্তটা দারুণ উপভোগ করছিলেন। আমার ধারণা আমাদের স্মার্ট ছেলেটা বোধহয় একটু বেশি স্মার্টনেস দেখিয়ে ফেলেছে। ময়না তদন্তের রিপোর্ট বলছে ওর মাথার আঘাতটা লেগেছিল মৃত্যুর পর। ডাক্তার ট্র্যান্টের দিকে তাকিয়েছিলেন এই আশায় যে ট্র্যান্টের মুখটা হতাশায় আর লজ্জায় চুপসে যাবে। কিন্তু স্যান্ডার্স নিজেই হতাশ হলেন। ট্র্যান্টের মুখে চওড়া উত্তেজিত হাসির রেখা ফুটে ওঠে। সে লাফিয়ে উঠল চেয়ার থেকে। অবাক হয়ে থাকা ডাক্তারের হাতটা চেপে ধরে সজোরে ঝাঁকালো সে। দারুণ, একদম চমৎকার। ওর মৃত্যুর পর মাথায় আঘাত করা হয়েছে, এটা দারুণ খবর। আমি ঠিক এটাই জানতে চাইছিলাম। বলেই সে ডেস্ক থেকে প্লাস্টারের বিড়ালটা তুলে নিয়ে দরজার দিকে দৌড় লাগায়। তুমি আবার কোথায় চললে? টিমোথি কাঁধের ওপর দিয়ে তার দিকে তাকিয়ে হাসল। আমি বুঝতে পেরেছি ম্যাডেলিন উইন্টার্সকে কে খুন করেছে, আর যেহেতু আমি একজন পুলিশ অফিসার, আমাকে তো গিয়ে একটা ব্যবস্থা করতেই হবে। টিমোথি বিখ্যাত নিউরোলজিস্ট বা ব্রেন স্পেশালিস্ট ডাক্তার হারলান গ্রেভসের অফিসে তার ঠিক উল্টো দিকে বসে। ডাক্তার গ্রেভস বিষণ্ণ শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। টিমোথি বলল, আপনাকে আমি মোটে কয়েকটা প্রশ্ন করব ডাক্তার। প্রথমত, মিস রাস্কিন আজ সকালে পুলিশ ডাকার আগেই আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, কারণ আপনি ম্যাডেলিনের নিয়মিত চিকিৎসক আর ওর পরিবারের বন্ধু, ঠিক? ডাক্তার ধীরে ধীরে মাথা নাড়লেন। একদম ঠিক। আমার পরের প্রশ্নটা একটু কঠিন ডাক্তার।
তাই ভাবছি ওটা আমি আর জিজ্ঞেস করব না। আমি আপনাকে সরাসরি বলছি, আজ সকালে আপনি আমার কাছে একটা গোপন কথা লুকিয়েছিলেন। আপনি কোনো অপরাধ থাকতে এটা করেননি, সেটা আমি জানি। কিন্তু ম্যাডেলিন উইন্টার সম্পর্কে আপনি এমন একটা গোপন কথা জানেন যা আপনি আমাকে বলেননি। ডাক্তার গ্রেভস এবার রেগে গেলেন। আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন আমার মতে ওর মৃত্যু কিভাবে হয়েছে। আমি যা বুঝেছি তাই আপনাকে সততার সাথে জানিয়েছি। আমি সত্যিই বিশ্বাস করি ওটা একটা দুর্ঘটনা ছিল, যেমনটা আমি বলেছিলাম। আপনার কথায় আমি অবিশ্বাস করছি না ডাক্তার, কিন্তু এটা অন্য একটা গোপন কথা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আর আমাকে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আমার মনে হয় আমি সত্যিটা জেনে গেছি। আমি শুধু চাই আপনি হ্যাঁ বা না বলুন। এতে আপনার চিকিৎসার নিয়ম ভাঙা হবে না। আমি এমনকি আপনাকে সেই সূত্রগুলোও বলবো যা আমাকে এটা বুঝতে সাহায্য করছে। তারপর আপনিই ঠিক করবেন আমি ঠিক বলছি কি না। ডাক্তার গ্রেভস এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলেন। বেশ লেফটেন্যান্ট, বলুন আপনার সূত্রগুলো। প্রথমত, ম্যাডেলিনের বয়স 18 হওয়া সত্ত্বেও সে ওই মেয়েদের স্কুলেই থাকত। দ্বিতীয়ত, ম্যাডেলিন কখনো মদ ছোত না। তৃতীয়ত, মিস রাস্কিন ওর বিয়ের ঘোর বিরোধী ছিলেন। মিস রাস্কিন একটা গোপন কথা জানতেন, আর আপনিও একটা গোপন কথা জানেন, এবং সেই গোপন কথাটাই ওই 3টে বিষয়ের ব্যাখ্যা দেয়। আর আপনার কি মনে হয় গোপন কথাটা কি? টিমোথি ডেস্ক থেকে একটা পেন্সিল তুলে নেয়। সে একটা মেডিকেল প্রেসক্রিপশন প্যাড টেনে নিয়ে তাতে শুধু একটা শব্দ লিখল, তারপর কাগজটা বাড়িয়ে দিল গ্রেভসের দিকে। আপনাকে কিচ্ছু বলতে হবে না ডাক্তার, আমি যদি ঠিক হই শুধু মাথাটা একটু নেড়ে দিন। ডাক্তার গ্রেভস কাগজের টুকরোটার দিকে তাকালেন, তারপর মুখ তুলে ট্রেন্টের দিকে তাকিয়ে খুব ধীর গতিতে মাথা নাড়লেন। টিমোথি বলল, মিস্টার উইন্টার্সের ব্যাপারে কিছু জানতেন? মিস রাস্কিন আর আমি ছাড়া আর কেউ কিচ্ছু জানত না। ডাক্তার গ্রেভস শান্ত গলায় বললেন, আমার ভয় হচ্ছে আপনার কথা পুরোপুরি ঠিক নয়। টিমোথি যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তার মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল। তৃতীয় আরেকজনও ব্যাপারটা জেনে ফেলেছিল, এমন কেউ যে ম্যাডেলিনকে ভালোবাসত না, আর ঠিক এই কারণেই ম্যাডেলিন উইন্টার্সকে মরতে হলো। লেফটেন্যান্ট ট্র্যান্ট আর মিস রাস্কিন একে অপরের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়েছিলেন। মিস রাস্কিনের ডেস্কে সেই প্লাস্টারের বিড়ালটা তখনও তার অদ্ভুত হাসি হাসছিল। টিমোথি এখন পুরো সত্যিটা জানে। সে মিস রাস্কিনকে সম্মান করে, কিন্তু এরপর যা বলতে হবে সেটা বলতে তার মোটেই ভালো লাগছিল না। আমি এইমাত্র ডাক্তার গ্রেভসের সাথে কথা বলে এলাম মিস রাস্কিন। আমি তাকে বাধ্য করেছি নিজের গোপন কথা স্বীকার করতে, আর দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আপনার সাথেও সেটাই করতে হবে। মিস রাস্কিন চোখের পাতা ফেললেন। কি স্বীকার করার কথা বলছেন? আপনি ম্যাডেলিনকে গ্যারাজে মৃত অবস্থায় পান, গাড়ির গ্যাসে মৃত্যু। আপনি ওর শরীরটা পাজাকোলা করে ওপরে নিয়ে যান, তারপর নিচে ফিরে এসে এই প্লাস্টারের বিড়ালটা নিয়ে আবার চলে যান ওর শোবার ঘরে। তার গলার স্বর খুব নিচু হয়ে যায়। এবং আপনি এটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত করেন। প্রধান শিক্ষিকার মুখের রক্ত সরে গিয়ে পুরো সাদা হয়ে গেল, কিন্তু তিনি একটা কথাও বললেন না। আপনি ম্যাডেলিনকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। ওভাবে ওকে আঘাত করা আপনার জন্য নিশ্চয়ই খুব যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি স্বপ্নেও ভাবেননি যে ওর মাথার আঘাত দেখে আমি খুন বলে সন্দেহ করব। আপনি বিড়ালটাকে গাড়ির খোলা দরজার পাশে রেখেছিলেন যাতে পুলিশ ভাবে এটা একটা দুর্ঘটনা। আপনি এসব করেছিলেন কারণ আপনি মরিয়া হয়ে চাইছিলেন আমরা যেন আসল ঘটনাটা কোনোভাবেই জানতে না পারি। মিস রাস্কিন দ্রুত একবার প্লাস্টারের বিড়ালটার দিকে তাকালেন। আপনি আমার কাছ থেকে ঠিক কি শুনতে চাইছেন লেফটেন্যান্ট? তিনি ফিস ফিস করে বললেন, আপনাকে কিছুই বলতে হবে না মিস রাস্কিন, আপনার কাজ শুধু শোনা। আপনি যখন ম্যাডেলিনকে গ্যারাজে মৃত অবস্থায় পেলেন তখন আপনি বুঝতে পেরেছিলেন ও ঠিক কী করেছে। মদ খেয়ে সে নিজেই নিজেকে গ্যারেজে আটকে গাড়ির ইঞ্জিন চালু করে আত্মহত্যা করেছিল। আপনি ওর আত্মহত্যাটাকে একটা দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন।
হয়তো কিছুটা আপনার স্কুলের দুর্নাম এড়ানোর জন্য, কিন্তু আমার মনে হয় আপনি মূলত এই কাজটা করেছিলেন পৃথিবীর সবচেয়ে প্রিয় দুজন মানুষকে রক্ষা করার জন্য, ম্যাডেলিন আর ওর বাবা কেনেথ উইন্টার্স। মিস রাস্কিনের মুখে আবার রঙের ছটা ফিরে আসে। তিনি ট্রেন্টের দিকে চরম বিস্ময় আর হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপনি এসব কি করে জানলেন? এটা নিছকই সাধারণ গোয়েন্দাগিরি। মেডিকেল রিপোর্টে যখন প্রমাণ হলো যে ওর মাথায় আঘাতটা লেগেছে মৃত্যুর পর, তখন বাকি রহস্যের জাল গুটানোটা খুব সহজ হয়ে যায়। আপনি আপনি সত্যি পুরো সত্যিটা জানেন? প্রচুর সূত্র ছড়ানো ছিল। আমার শুধু দরকার ছিল ডাক্তার গ্রেভসের কাছ থেকে এটুকু নিশ্চিত হওয়ার যে আমি ঠিক পথে এগোচ্ছি। কি সেই সূত্র? ম্যাডেলিনের কলেজে যাওয়ার বয়স হয়েছিল, কিন্তু আপনি তাকে এখানে নিরাপদে নিজের কাছে রেখেছিলেন। সে স্টিভেন্সের প্রেমে পাগল ছিল, কিন্তু আপনি ওর সাথে বা অন্য যে কোনো কারো সাথে ওর বিয়ের তীব্র বিরোধিতা করেছিলেন। আপনার অজুহাত ছিল ওর বয়স বড্ড কম, কিন্তু অনেক মেয়েই 18 বছর বয়সে বিয়ে করে খুব সুখে ঘরকন্না করে। ম্যাডেলিন কখনো মদ ছোত না। আর সবচেয়ে বড় সূত্র হলো ডাক্তার গ্রেভস ছিলেন ওর নিয়মিত চিকিৎসক। কোনো কিশোরীর পক্ষে দেশের সবচেয়ে নামকরা ব্রেন স্পেশালিস্ট বা নিউরোলজিস্টকে সাধারণ ডাক্তার হিসেবে দেখানোটা স্বাভাবিক নয়, যদি না তার ব্রেন বা স্নায়ুতে কোনো সমস্যা থাকে। ও বিষণ্ণ চোখে মিস রাস্কিনের দিকে তাকায়। নাচের আসরে ম্যাডেলিনের আচরণ আমাকে বাকি গল্পটা বলে দিয়েছে। নাচের আসরের আগে পর্যন্ত সে টেরই পায়নি যে সে অসুস্থ, তাই না? আপনি আর ডাক্তার গ্রেভস ওকে রক্ষা করার জন্য ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু নাচের আসরে সে সত্যিটা জেনে যায়। আর সেই জন্যই সে লেন স্টিভেন্সকে ভালোবাসা সত্ত্বেও না বলে দেয়। নিজে অসুস্থ এই সত্যিটা জানতে পেরে এবং একই সাথে ভালোবাসার মানুষকে প্রত্যাখ্যান করে নিজের মন ভাঙার কষ্ট, সব মিলিয়ে তার উপর চরম মানসিক চাপ পড়েছিল। আর সেই ফলেই ওর একটা অ্যাটাক হয়, তাই না? আমার এটা অনেক আগেই বোঝা উচিত ছিল। লেন স্টিভেন্স যখন বলল যে ম্যাডেলিনের পুরো শরীর ওর হাতের বাঁধনে সম্পূর্ণ শক্ত আর অসাড় হয়ে যায়, ঠিক তখনই আমার ব্যাপারটা আঁচ করা উচিত ছিল। ম্যাডেলিন ওকে জল আনতে পাঠায় যাতে লেন ওর অ্যাটাকটা দেখতে না পারে। তারপর সে পালিয়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তিমোথি প্লাস্টারের বিড়ালটার পিঠে আলতো করে হাত বোলায়। ওর রোগটা কী ছিল তা জানার জন্য আমাকে ডাক্তার হতে হবে না। খুব কম রোগী আছে যেখানে একটা মেয়ের শরীর সম্পূর্ণ শক্ত আর অসাড় হয়ে যায়, অথচ সে নিজেই জানে না যে সে অসুস্থ। যখন শুনলাম সে শক্ত আর অসাড় হয়ে গিয়েছিল, তখনই উত্তরটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এভাবেই আমি বুঝতে পারলাম ম্যাডেলিন উইন্টার্সের অ্যাপিলেপসি বা মৃগীরোগ ছিল। মিস রাস্কিন একেবারে স্থির হয়ে বসে রইলেন, তার হাত দুটো কোলের ওপর শান্তভাবে রাখা। বাকিটা আমার আর বলার দরকার নেই। ম্যাডেলিন ভেবেছিল ওর সামনে এক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ করেই সে দেখল যে ওর জীবনে আর কিচ্ছু নেই। ও বয়সে তরুণ ছিল, আর কম বয়সে খারাপ খবর বুকে বেশি লাগে। ওর ভালোবাসার মানুষকে ত্যাগ করল। যে ব্যক্তি চিকিৎসা বিজ্ঞান বোঝে না, তার কাছে এপিলেপসি শব্দটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো শোনায়। ও ভেবেছিল ওর গোটা ভবিষ্যৎ শুধু অসুস্থতা, ভয় আর একাকিত্বে মোড়া। ও এই ব্যাপারটা মেনে নিতে পারেনি। এই কারণেই ও মদের জন্য কাকুতি মিনতি করে। ও যা করতে চাইছিল তার জন্য দরকার ছিল মদ খেয়ে সাহস সঞ্চয় করা। এক মুহূর্ত থামল সে, তারপর খুব কোমল গলায় বলল, এটাই সেই ভয়ঙ্কর সত্যি যা আপনি এত আপ্রাণ চেষ্টা করে লুকোতে চাইছিলেন। আপনি আইন ভাঙতে এবং নিজেকে বিপদে ফেলতেও রাজি ছিলেন, শুধুমাত্র কেনেথ উইন্টার্সকে এই চরম সত্যিটা থেকে আড়াল করার জন্য, যে তার মেয়ে ছিল এক মৃগী রোগী এবং সে আত্মহত্যা করেছে। মিস রাস্কিন উঠে দাঁড়ালেন। তিনি হেঁটে গেলেন জানলার কাছে। আমি যা করেছি তা খুবই জঘন্য এবং চরম বোকামি। এখন সেটা আমি বুঝতে পারি। ও একটা সুইসাইড নোট রেখে গিয়েছিল, জানেন? সেটা আমি ছিলে ফেলে দিয়েছি। আমি জানতাম সত্যিটা জানতে পারলে কেনেথের বুক ফেটে যাবে।
তিনি ধীরে ধীরে ট্র্যান্টের দিকে ঘুরলেন। তো এখন সব সত্যি জানার পর আপনার পরিকল্পনা কি? ট্র্যান্ট তাকে একটা ধীর, উষ্ণ ও সান্ত্বনাদায়ক হাসি উপহার দিল। আইনের কড়া নিয়ম আর প্রকৃত সত্যি সবসময় যে হাতে হাত মিলিয়ে চলে এমনটা নয় মিস রাস্কিন। এমন একটা হৃদয় বিদারক ঘটনায় আমার মনে হয় না পুলিশ প্রকৃত সত্যিটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে অফিসিয়াল রিপোর্টে এটাকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই দেখানো হয়। এটা ব্যবস্থা করা খুব একটা কঠিন হবে না। মিস রাস্কিনের মুখে একটা বিষণ্ণ হাসি দেখা দেয়। আপনি মানুষ হিসেবে খুব মহৎ, লেফটেন্যান্ট। ওসব বলার কোনো দরকার নেই। হয়তো একদিন আমার নিজেরও মেয়ে হবে। আপনি যদি কখনো তাদের অঙ্কে ফেল করানোর চেষ্টা করেন, আমি কিন্তু সবাইকে আপনার এই গোপন কথা বলে দিয়ে ব্ল্যাকমেল করব। তারপর তার মুখ আবার গম্ভীর হয়ে যায়। একটা ব্যাপারে আমরা এখনো কথা বলিনি মিস রাস্কিন। আমাদের এটা জানতে হবে যে ম্যাডেলিন নাচের আসরে কিভাবে জানতে পারলো সে অসুস্থ। হ্যাঁ, আমিও সেই কথাটাই ভাবছিলাম। আপনাকে আর ভাবতে হবে না। আপনি ভেবেছিলেন যে আপনি আর ডাক্তার গ্রেভস ছাড়া এই গোপন কথা আর কেউ জানে না, কিন্তু আপনি ভুল ছিলেন। তৃতীয় আরেকজন জানত, এমন কেউ যার আপনার ব্যক্তিগত অফিসিয়াল কাগজপত্রে প্রবেশাধিকার আছে। মিস রাস্কিন তার দিকে অবাক হয়ে তাকালেন। আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না যে ল্যান্স স্টিভেন্সের সাথে ম্যাডেলিনের পরিচয় হয়েছিল বেটি প্রাইসের মাধ্যমে। মিস প্রাইস এমন কোনো নারী নন যে চুপচাপ অন্য কোনো মেয়েকে নিজের প্রেমিক ছিনিয়ে নিতে দেবে। আমি নিজে বেশ খোলামেলা স্বভাবের মানুষ, কিন্তু তারপরও আমার মনে হয় কোনো মেয়েকে, সে প্রতিদ্বন্দ্বী হলেও তার মৃগীরোগ আছে, এমন মর্মান্তিক খবর দিয়ে ব্যঙ্গ করাটা চরম নিষ্ঠুরতা। মিস রাস্কিনের মুখ রাগে অগ্নিশর্মা ও কঠোর হয়ে উঠল। আপনার কি সত্যিই মনে হয় বেটি প্রাইস এই কাজ করেছে? সত্যি বলতে কি জানেন, আমার ইচ্ছে হয় এমন কোনো পুলিশ আইন থাকুক যাতে এত চরম নিষ্ঠুরতার জন্য কাউকে জেলে ঢোকানো যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কারো সাথে নোংরা আচরণ করার বিরুদ্ধে কোনো আইন নেই। তা সত্ত্বেও আমার বিশ্বাস একজন নতুন সেক্রেটারি খুঁজে পাওয়া আপনার জন্য খুব একটা কঠিন হবে না, তাই না? আমারও মনে হয় কাজটা মোটেও কঠিন হবে না। মিস রাস্কিন তীক্ষ্ণ গলায় বললেন। টিমোথি তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। প্লাস্টারের বিড়ালটা তুলে নিয়ে বেরিয়ে গেল অফিসের বাইরে। মিস বেটি প্রাইস নিজের ডেস্কে বসে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কি পুলিশ সাহেব, আপনার রহস্য সমাধান কত দূর? ম্যাডেলিনকে কে খুন করেছে বের করতে পারলেন? হ্যাঁ, একটা বিড়াল খুন করেছে ম্যাডেলিনকে। আপনার বগলের তলায় ওই কুৎসিত জিনিসটার কথা বলছেন? না, অন্য ধরনের কোনো প্রাণী, বলা ভালো একটা কুকুর, একটা মাদি কুকুর। মিস প্রাইস অবজ্ঞার ভঙ্গিতে একগাল ধোঁয়া ছেড়ে গোল রিং বানালো। আপনি কি বলছেন? সেটা কি আমার বুঝতে পারার কথা? তেমন কোনো বাধ্যবাধকতা নেই। টিমোথি তার দিকে তাকিয়ে শীতল হাসি হাসল। তবে আপনি খুব শিগগিরই সেটা বুঝতে পারবেন। মিস রাস্কিন তার অফিসে ঠিক এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চান। শুনছিলেন প্যাট্রিক কোয়েন্টিনের লেখা কাহিনী দ্য প্লাস্টার ক্যাট। তাহলে কেমন লাগলো গল্পটা? দারুণ, তাই না? চিন্তা করবেন না, টিমোথি ট্র্যান্ট আবার ফিরে আসবে নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।